কোটা সংস্কার ইস্যুতে রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নানা স্লোগান দেয় তারা। এদিকে শিক্ষার্থীদের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে গভীর রাতে শাহবাগে বিক্ষোভ করে ছাত্রলীগ। সরকার সবসময় বৈষম্যের বিপক্ষে, তবে শিক্ষার্থীরা যে স্লোগান ব্যবহার করেছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। কোটা সংস্কারের দাবিতে রোববার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে দিতে থাকেন নানা স্লোগান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং প্রহসন হিসেবে, স্যাটায়ার হিসেবে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। এবং আমরা এটিকে একটা মেসেজ দিতে চাচ্ছি, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজাকার না। আমরা এখানে আজকে সব সাধারণ শিক্ষার্থীরা এক জায়গায় হয়েছি শুধুমাত্র প্রধানমন্ত্রীর একটি উস্কানিমূলক বক্তব্যের জন্য, যে বক্তব্যের কারণে সব সাধারণ শিক্ষার্থীর মনে ক্ষোভ জমা হয়েছে। রাত 1টার দিকে বিক্ষোভ শেষে হলে ফিরেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আপত্তিকর স্লোগান দেওয়ার প্রতিবাদে রাত 2টার দিকে টিএসইউ শাহবাগে বিক্ষোভ করেন ছাত্রলীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় শাহবাগে আসেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার সব বৈষম্যের বিপক্ষে, তবে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা যে স্লোগান দিয়েছে তা দুঃখজনক। এটা কি হইতে পারে? তো সব সীমার সবকিছু লঙ্ঘন করে ফেলেছে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই পবিত্র স্লোগানকে তারা আজকে অপবিত্র করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে তারা অপবিত্র করেছে। শিক্ষার্থীদের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে আজ বিকাল 3টায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলতে চাই, যারা রাজাকারদের পক্ষে দূষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকতে পারে না। ঢাকা ছাড়াও সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এছাড়া ঢাকার রাজশাহী মহাসড়কে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলা প্রত্যাহারে আবারও 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় 12 সদস্যের প্রতিনিধি দল। স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা করে রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বাইতুল মোকাররম হয়ে গুলিস্তানে যেতে বেশ কয়েক জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙেন শিক্ষার্থীরা। পরে গুলিস্তান 0 পয়েন্টে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে হামলার অভিযোগে শুক্রবার শাহবাগ থানায় মামলা করে পুলিশ। এর আগে বুধবার সকাল, সন্ধ্যা এবং বৃহস্পতিবার বিকেল থেকে ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। গত 5 জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। এরপরই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হয়। 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। কোটা সংস্কার আন্দোলনে ধ্বংসাত্মক কিছু হলে আইন নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে বলে শেখ হাসিনা বলেন। এক্ষেত্রে আপন পর দেখা হবে না। রোববার বিকেলে গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গত 8 থেকে 10 জুলাইয়ের চীন সফরের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে রোববার বিকেলে গণভবনের সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। এ সফরের মধ্য দিয়ে যোগাযোগ ও সহযোগিতায় দুই দেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ জানান তিনি। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে। চীন সফর সফল হয়নি এমন সমালোচনার কড়া জবাব দেন সরকার প্রধান। যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন, তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। এখানে $2 বিলিয়ন সে সমঝোতা হয়েছে, সেটা
কিছু থাকবে একেবারে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান চলমান থাকবে জানিয়ে দুর্নীতিবাজদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না। সেখান থেকে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি। হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানেই পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে এত সোচ্চার একটি দেশে এমন ঘটনা কিভাবে ঘটল? এটা আমেরিকার মতো জায়গায় হয় কিভাবে? দেশের যে কোনো প্রসঙ্গে গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমার দেশের জন্য আমি কাজ ঠিকমতো করছি কিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্লাস পরীক্ষা বর্জন করে চলমান কর্মসূচি লাগাতারভাবে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় 7 ঘন্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে বিকেল 4টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সভা বসে। সেখানে সবার জায়গা না হওয়ার পরে টিএসসির অডিটোরিয়ামে বসেন শিক্ষকেরা। রাত 11:15 পর্যন্ত চলে এই বৈঠক। পরে শিক্ষক নেতারা জানান, সভায় ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মসূচি চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন পর্যবেক্ষণ করছে শিক্ষক সংগঠনগুলো। জানিয়ে আগামী 4 দিন পর শিক্ষক নেতারা বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেবেন। সভাতে যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। আমরা 4 দিন পরে সবগুলো বিশ্ববিদ্যালয় ফেডারেশনে আবার সভা করব। সভা করার পর সেখানে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে সেটা আমরা তখন আপনাদেরকে প্রকাশ করব। আর প্রত্যয়ের যে নতুন সিদ্ধান্ত সে ব্যাপারে আমরা পর্যালোচনা করি, তারপর আমরা বলব। বগুড়ার সোনাতলায় 3 জনকে সন্তান দেখিয়ে কোটায় চাকরির সুযোগের অভিযোগে নিঃসন্তান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানান, নিঃসন্তান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তার এলাকার 3 যুবক বেলাল হোসেন ও আহসান হাবিবকে পুলিশ এবং ফরহাদ হোসেনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি পেতে মুক্তিযোদ্ধা সন্তানের ভুয়া সনদ দেয়। এই ঘটনাটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নজরে এলে 2022 সালে অনুসন্ধানের জন্য পাঠানো হয়। এ ঘটনায় জানুয়ারিতে মামলা দায়ের করে দুদক। মিথ্যা তথ্য দিয়ে ওই 3 যুবক বেতন ভাতা সহ প্রায় 1 কোটি টাকা আর্থিক সুবিধা নিয়েছে বলে জানায় দুদক। সোনাতলা রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা, ওনার নিজস্ব কোনো পুত্র সন্তান ছিল না। উনি 3 জনকে তার এই সন্তান দেখায়, ভুয়া সন্তান দেখায় মুক্তিযোদ্ধার কোঠায় চাকরি নিয়ে দিয়েছে। 2 জনকে পুলিশ ডিপার্টমেন্টে, 1 জনকে ফায়ার ব্রিগেডে, সিভিল সার্ভিস এবং ফায়ার ডিফেন্স যেটা বলি, এইখানে চাকরি নিয়ে দিয়ে সরকারি স্বার্থ অর্থ আত্মসাৎ করেছে। রাজধানীর ডেমরায় ফারহিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছোড়া বোমা ও আগ্নেয়াস্ত্রের আঘাতে 5 জন আহত হয়েছে। এ সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত রাত 10টার দিকে ডেমরা থানার আলামিন রোডে এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মোহাম্মদ শিহাব জানায়, রাতে ফারহিন জুয়েলার্স বন্ধ করে যাওয়ার সময় হঠাৎ 2টি মোটরসাইকেলে 5 থেকে 6 জন ডাকাত এসে এলোপাতাড়ি গুলি ও বোমা হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে স্বর্ণ ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ডেমরা থানা উপপরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, দোকানের মালিক সহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
আগামী সেপ্টেম্বর নাগাদ শ্রম আইন আরেক দফা সংশোধন হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছে সরকার। ইইউ এর বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম খাতের কর্মপরিকল্পনা বাস্তবায়নই মূল চাবিকাঠি। রোববার দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত। শ্রম অধিকার নিশ্চিতে ট্রেড ইউনিয়ন নিবন্ধন আরও সহজ করার কথা বলে আসছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে 10% শ্রমিকের সমর্থন চায় তারা, তবে সরকার এ হার 15% করার পক্ষে। সংশোধিত শ্রম আইন সব পক্ষের সঙ্গে আলোচনা করে আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে সরকার। নতুন শ্রম বিল 2024 আসতে পারে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে। রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাতে উঠে আসে প্রসঙ্গটি। বৈঠক শেষে চার্লস হোয়াইটলি জানান, শ্রম খাত সংস্কারের কাজ চলছে। শ্রম আইন সেপ্টেম্বরে আবার সংশোধনের কথা রয়েছে, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সব পক্ষের মধ্যে ঐক্যমত্য হয়েছে। আমরা এ নিয়ে ILO এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছি। জিএসপি পাবার ক্ষেত্রে শ্রম খাতের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নই হচ্ছে মূল চাবিকাঠি। চার্লস আরও আশা করেন, আগামী বছরগুলোতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ঢাকা। জিএসপি প্লাস ফ্যাসিলিটি সেটাকে অব্যাহত রাখা এবং আমরা যেই এলডিসি হওয়ার কারণে যে সমস্ত অন্যান্য সুবিধাগুলো আমরা এখন এনজয় করি সেগুলো যেন 2032 সাল নাগাদ আমরা সেগুলো আমাদের জন্য থাকে, সে নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, 4 সেপ্টেম্বর থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা বিমস্টেকের নেক্সট চেয়ার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রযুক্তি খাতের বিশ্ববাজারে টিকে থাকতে প্রতিনিয়ত উদ্ভাবন ও সেবার মান উন্নয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বিকেলে রাজধানীতে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস আয়োজিত আমেরিকান ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যাত্রা শুরু আমেরিকান ডেস্কের। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও মার্কিন প্রতিনিধিরা। বেসিস চেয়ারম্যান জানান, 2030 সাল নাগাদ প্রযুক্তি সেবা রপ্তানি করে শুধু যুক্তরাষ্ট্র থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যে কাজ করছেন তারা। যুক্তরাষ্ট্রের বাজার পর্যবেক্ষণ ও জরিপের মাধ্যমে আমরা $5 বিলিয়ন একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছি। পোশাক সহ অন্যান্য শিল্প রপ্তানিতে বাংলাদেশ যেমন শীর্ষে, আমরা প্রযুক্তির বাজারেও বর্তমান আয় 100 মিলিয়ন থেকে $5 বিলিয়নে উন্নীত করতে চাই। পোশাক ও সফটওয়্যার খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রযুক্তি খাতে নীতিমালা আরও ব্যবসা বান্ধব হওয়া জরুরি। প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক বাজার মোকাবেলায় বাংলাদেশের একটি ডিজিটাল পলিসি থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে বাণিজ্য স্থাপনে সহায়তা করবে। বিশ্বের প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, সে গতিতে এগিয়ে যেতে যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রপ্তানির ক্ষেত্রে সরকারের উদার নীতির কথাও তুলে ধরেন তিনি। রপ্তানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নীতিমালা শুধু তথ্য প্রযুক্তির জন্য নয়, সকল ক্ষেত্রেই। যারা রপ্তানি করতে চায়, সরকার তাদের সহযোগিতা করছে, প্রণোদনা দেয়া হচ্ছে। সেবার মান উন্নয়নে এখন মানব সম্পদের প্রতি বেশি গুরুত্ব দিতে চাই। এ সময় প্রযুক্তি ও জীবনমান উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের তাগিদও দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রীদের চাহিদা এবং বিকল্প পরিবহন ব্যবস্থার কথা মাথায় রেখে হাতিরঝিলের নৌপথ বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক।
এরই মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা কর্তৃপক্ষের। এতে রাজধানীর বেশ কটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ কমবে বলে আশা রাজুকের। রাজধানীর হাতিরঝিলে 2016 সালে বোট সার্ভিস চালু হওয়ার পরই তা জনপ্রিয় হয়ে ওঠে। সংশ্লিষ্টরা জানালেন, এখানে 15টি নৌকায় প্রতিদিন পারাপার করা হয় 8 থেকে 10,000 যাত্রী। বেরোইছি বিকেলবেলা, ভাবলাম ওরাও চলতে চাইতেছে দেখে, সেই কারণেই ওদের নিয়ে আসলাম। কর্তৃপক্ষ যদি একটু বোট বাড়ায় দেয় এবং প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করে, তাহলে আমার মনে হয় যে যাত্রী সেবাটা খুব দ্রুত দেওয়া সম্ভব। বর্তমানে হাতিরঝিলের এফডিসি মোড়, পুলিশ প্লাজা, রামপুরা ও গুদারাঘাটের মধ্যে চলাচল করে এই বোট। সামনে তা কালাচাঁদপুর, বনানী কবরস্থান ও চেয়ারম্যান বাড়ি পর্যন্ত নেয়ার পরিকল্পনা রাজুকের। ভবিষ্যতে এখান থেকে বনানী কবরস্থান পর্যন্ত যেতে পারবে বোটে, এবং আরেকটা রুট হবে কালাচাঁদপুর পর্যন্ত। এগুলো আমরা কাজ করছি। বোট সার্ভিস বাড়াতে সংযোগ সড়কগুলোর কালভার্ট ও সেতু ভেঙে নতুন করে তৈরি করা হবে। পাশাপাশি লেকের পানি বাড়ানো হবে, যাতে সারা বছরই নৌ চলাচল নির্বিঘ্ন থাকে। করাল বস্তির ওই জায়গায় এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে অথবা এটা ডিসকানেক্টেড হয়ে গেছে। এই জায়গাটা থ্রো হবে, তখন আমাদের এই ওয়াটার নেটওয়ার্কটা চলে যাবে কালাচাঁদপুর পর্যন্ত, গুদারাঘাট হয়ে কালাচাঁদপুর চলে যাবে, বনানী কবরস্থান চলে যাবে এবং বনানী চেয়ারম্যান বাড়ি চলে যাবে। রাজুকের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে রাজধানীর চারপাশে আরও নতুন নৌপথ চালুর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। ঢাকা শহরে আমরা দেখেছি যে পরিমাণ খাল আছে, নদী আছে দুই পাশে চারপাশে, সব কিছু মিলে নদীপথটাকেও এবং খালের এই জলপথটাকে ব্যবহার করে এই ওয়াটার ট্যাক্সিগুলো চালানো যায়। নগরবাসী তাদের সড়ক পরিবহনের পাশাপাশি আরেকটি নতুন একটি পরিবহন পাবে। হাতিরঝিলে নৌ চলাচল বাড়ানোর পাশাপাশি লেক ও আশপাশের এলাকার উন্নয়ন করা হবে, থাকবে বিনোদনের ব্যবস্থাও। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের ট্যাঙ্ক লিক, উইন্ডশিল্ডে ফাটল সহ গেল এক সপ্তাহে অন্তত 4 বার যান্ত্রিক ত্রুটি দেখা গেছে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে। এ কারণে ফ্লাইটও বাতিল করতে হয়েছে। এসব দুর্ঘটনা গাফিলতি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখা সহ রক্ষণাবেক্ষণে আরও যত্নশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বাতিল, উইন্ডশিল্ডে ফাটল, উড্ডয়নের পরপরই তেলের ট্যাঙ্কে লিক ও ইঞ্জিন বিকলের মতো ঘটনায় প্রায় আলোচনায় থাকে বাংলাদেশ বিমান। গেল এক সপ্তাহে এরকম অন্তত 4টি ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবেই বারবার ঘটেছে দুর্ঘটনা। বিমান পরিচালনায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনলে এমন ঘটনা কমে আসবে বলে মনে করেন তারা। রক্ষণাবেক্ষণ যারা করছেন সেখানে যে অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, তারা কীভাবে কাজ করছেন সেখানে তদারকিটা আরও বাড়ানো প্রয়োজন আছে। কারণ এইসব যে ঘটনাগুলো ঘটতেছে এইগুলো কিন্তু আপনার অ্যাড্রেস করার মতন ঘটনা। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিমানের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানালেন তিনি। বিমানের চিফ ইঞ্জিনিয়ার এবং সেই সঙ্গে ম্যানেজমেন্ট বোর্ড এমডি তাকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি। সেদিন তাদের সঙ্গে আমি নিজে বসে মিটিং করেছি এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এবং আমি এটাও বলেছি যে কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা 21টি উড়োজাহাজের 16টি মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় যশোর শহরের বিভিন্ন সড়ক। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হয় শহরবাসীকে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে যায় যশোর শহরের বিভিন্ন এলাকা। খড়কি, রেল রোড, রায়পাড়া, ডালমিল, বেজপাড়ায় পানি উঠে ভোগান্তি তৈরি করে এসব এলাকার বাসিন্দাদের। পানিতে আমরা ডুবে গেছি, ঘর বাড়ি ডুবে গেছে, টিউকাল ডুবে গেছে, পানি খাতে পাচ্ছি না। চারখাম্বা মোড়ের থেকে এই পাশ দিয়ে আসলাম, পুরো সম্পূর্ণ রাস্তাটা আছে নদী। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপ্রশস্ত ব্রিজ, কালভার্টের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না সঠিকভাবে। যেখানে সেখানে ভবন নির্মাণ বাড়িয়েছে সমস্যা। আমাদের ড্রেনগুলো পরিষ্কার করে না,
আর এই বর্ষা হলেই আমাদের অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। আর আজকে যে বৃষ্টি হচ্ছে তাতে প্রত্যেকটা দোকানের মধ্যে পানি ঢুকে গেছে। হরিণার বিলে যে পানিটা যাবে এই যে মেন লাইনের পথ দিয়ে মেন রোডের নিচে দিয়ে এই রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে, সব একেবারে ফুল ব্লকে। জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। উত্তরসূরি নদীতে ভাসমান এক্সকাভেটর দিয়ে এই একটা খাল খনন করব আমরা। এটা আমাদের আগামী 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আমরা এই কার্যক্রম শুরু করব। তা আমরা আশা করতেছি আমরা এই খালটা পরিষ্কার করলেই আমাদের যশোর পৌরসভার ভিতরে আর সামনে কখনোই বড় ধরনের জলাবদ্ধতা হবে না। যশোর শহরের পানি ভৈরব নদ এবং হরিণার বিল হয়ে যায় মুক্তেশ্বরী নদীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে দাম কমেছে কাঁচামরিচের। প্রতি কেজি কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায়, যা শুক্রবার বিক্রি হয়েছে 400 টাকায়। এ বিষয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, হঠাৎ করে আমরা যেটি শুক্রবারে দেখলাম দাম এভাবে বেড়ে গেল, এর কারণ হিসেবে তারা কি বন্যার অজুহাতটি দিচ্ছেন? আর বাজারে কি আসলে কাঁচামরিচের কোনো সংকট দেখছেন কিনা? প্রথমে বলি যে বাজারে কোনো কাঁচামরিচের যে সংকটটা ছিল সেই সংকটটা কিন্তু আসলে কমে গেছে। আপনি জানেন যে শুক্রবার দিন হচ্ছে ভারত থেকে যে আমদানি নিষেধ থাকে, সেই আমদানির কারণে কিন্তু শুক্রবার দিন চলা ছিল এবং ভারতের যে আমদানি কাঁচামাছ সেই আমদানি করা কাঁচামরিচ কিন্তু হচ্ছে এখন বেড়ে গেছে বা আমদানি বাড়ার কারণে কাঁচামরিচের দামও কিন্তু কমে গেছে। যদিও বাজারে অন্যান্য সবজির কথা যদি বলতে যাই তাহলে প্রতিটা সবজিরই কিন্তু দাম আসলে চড়া। সর্বনিম্ন 60 থেকে 65 টাকার হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে পেঁপে পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির কথা যদি বলতে চাই এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা সবজি কিন্তু হচ্ছে মানুষকে 80 থেকে 90 টাকা, কখনো কখনো 100 টাকায়ও এই বাজারে আসলে কিনতে হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, টমেটো হচ্ছে দাম বেড়ে গেছে 200 টাকার বিক্রি হচ্ছে, গাজর 180 টাকা, শসা বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকায়, বেগুন 120 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। সর্বোপরি যদি বলতে চাই বাজারে কিন্তু সরবরাহ আছে, কিন্তু সরবরাহ অনুযায়ী কিন্তু দাম কিন্তু প্রচুর বেড়েছে এবং প্রতিটা সবজির দাম কিন্তু যখন ভোক্তা আসছে তারা কিন্তু আসলে বলছে যে প্রতিটি জিনিসের দাম বাড়াতে তারা কিন্তু আসলে কষ্টে আছে, দুঃখে আছে। কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়াতে তাদের নির্দিষ্ট একটি আয় সীমা থাকে, বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ, এছাড়াও যারা চাকরিজীবী আছে তারাও কিন্তু একটা ভোগান্তিতে পড়েন। কারণ এরকম করে যদি প্রতিটা এক সপ্তাহে এটা বাড়লো, অন্য সপ্তাহে ওটা বাড়লো, এই বাড়ার কারণে কিন্তু আসলে মানুষকে কিন্তু অস্বস্তিতে থাকতে হয় এবং মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কাঁচামরিচের, সেই কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই এখন কমে এসেছে। মানে 2 থেকে 3 দিনের ব্যবধানে কাঁচামরিচের যে রেকর্ড ছিল 400 টাকা পর্যন্ত, সেই 400 টাকার কাঁচামরিচ কিন্তু এখন 200 টাকায় বিক্রি হচ্ছে। আরেকটি কথা না বললেই নয় যে সবজির বাজার যে অস্থির হওয়ার পেছনে কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু কয়েকটি যুক্তি বলছে, বিশেষ করে বলছে যে কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে, বন্যার কারণে কিন্তু সবজি যেই ফসল সেই ফসল নষ্ট হয়ে গেছে। এছাড়া কিন্তু বলছে যে অতিবৃষ্টির কারণেও অনেক সময় গাড়ি বা পরিবহন ক্ষেত্রে করার ক্ষেত্রে হচ্ছে তাদেরকেও সময় নিয়ে আসতে হয়, এক্ষেত্রেও কিন্তু দাম বেড়েছে। সর্বোপরি যদি বলতে চাই আসলে মানুষের মধ্যে স্বস্তি নেই, অস্বস্তি কাজ করছে, বিশেষ করে কাঁচা বাজারে নিয়ে। সেই কাঁচা বাজারে পরবর্তীতে যদি কোনো ধরনের আপডেট থাকে আমি অবশ্যই আপনার মাধ্যমে জানাবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। কারওয়ান বাজার থেকে সবজির বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম। অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারের সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম। এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়াতে সব ধরনের সবজির দাম কেমন দেখছেন? বিশেষ করে বন্যা এবং অতিবৃষ্টির কারণে যে কাঁচামরিচের ঊর্ধ্বগতির কথা শুনতে পাচ্ছি, সবশেষ সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সরবরাহ কেমন? হ্যাঁ, আসলে আমি এখন যে জায়গাটিতে কথা বলতেছি এটি হলো কুষ্টিয়ার উজান গ্রাম হাট বলে। এটা আসলে খুচরা বা পাইকারিদের জন্য এই হাটটি এই অত্র এলাকার ভিতরে সবচেয়ে বড় হাট। আমি সকাল থেকে এই হাটে খোঁজ খবর নিয়েছি এবং এখানে এসে আমি প্রায় সকাল 6টা থেকে এখানে অপেক্ষা করছি। যে হাটটি আসলে কাকডাকা ভোরে শুরু হয় এবং 8টার ভিতরে কিন্তু শেষ হয়ে যায়। তো এখানে এসে কিন্তু যেটা দেখতে পেরেছি যে এখানে অনেক ধরনের সবজি বা সবকিছুই বিক্রি হচ্ছে, কিন্তু কাঁচামরিচের দেখা কিন্তু আমরা পাইনি। 2 থেকে 1জন মানুষ তারা কাঁচামরিচ নিয়ে এসেছিল, তাও দেশি না, ইন্ডিয়ান মরিচ যেটি, সেটি কুষ্টিয়ার আড়ত থেকে কিন্তু তারা এই মরিচটি নিয়ে এসে এখানে বিক্রি করেছে। তাদের কাছে আমি নিজেও কিনেছি এবং তাদের কাছে
দাম জিজ্ঞেস করেছি, তারা 190 টাকা তারা কিনে নিয়ে এসে এখানে 200 টাকা কেজিতে তারা বিক্রি করেছে। কিন্তু এই কাঁচামরিচের যে সংকট, এই সংকট যেমন প্রকট, সেই সাথে কিন্তু নৈরাজ্যটাও আমার কাছে চোখে পড়েছে। কারণ এখান থেকে প্রায় 200 গজ দূরেই হলো কাঁচামরিচের যে খুচরা বাজার, সেই খুচরা বাজারে কিন্তু এই 200 টাকা কেজির কাঁচামরিচ সেখানে বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। এবং এই পাশে যে কুষ্টিয়ার যে বাজারগুলো আছে সেখানে কিন্তু সেই একই দরে প্রায় 300 টাকা বা 300 টাকার বেশি বা কম বেশি এরকম বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন দামে কিন্তু এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে। তো আমি কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে যে কুষ্টিয়াতে চলতি এই খরিফ মৌসুমে কাঁচামরিচ 3752 হেক্টর জমিতে চাষ হয়েছে এবং তাদের দেওয়া তথ্য মতে কিন্তু ভালো আবাদ হয়েছে। কিন্তু কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু অতিমাত্রায় যে তাপদাহ ছিল, সেই তাপদাহের কারণে কিন্তু মরিচের গাছ বড় হতে পারেনি এবং মরিচের গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আবাদটি ভালো হয়নি। এবং আরেকটি সাইডে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার কারণে কিন্তু এই মরিচের যে আবাদ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কিন্তু দাম বেড়েছে। আর আরেকটা জিনিস যে এখন যে মরিচগুলো বিশেষ করে বাজারে পাওয়া যাচ্ছে এটি হলো ভারত থেকে আমদানি করা মরিচ, যার কারণে কিন্তু এখন পর্যন্ত যে দামে বিক্রি হচ্ছে, আর কয়েকদিন পরে কিন্তু এই ভারতের মরিচের যদি সংকট দেখা যায় তাহলে কিন্তু এই দাম আরো বাড়বে বলে এই বাজারে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে কাঁচামরিচের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। মিলন, ইতিমধ্যে আমাদের সঙ্গে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন, আমরা যাচ্ছি তার কাছে। জজিফ, আমরা যেমনটি জানি যে বগুড়ায় সবচেয়ে বেশি উৎপাদন হয় মরিচের, সেক্ষেত্রে বগুড়াতে দাম এই মুহূর্তে কেমন দেখছেন আর ব্যবসায়ীরা কি বলছে এই ঊর্ধ্বগতি নিয়ে? দেখুন, বগুড়া কিন্তু মরিচ এবং অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলোর জন্য বেশ বিখ্যাত বলা চলে। কিন্তু বর্তমানে বগুড়ায় যে কাঁচামরিচের সংকট এবং আমদানি কমের কারণে এখনো পর্যন্ত কিন্তু বগুড়ার বাজারে তেমন কোনো কাঁচামরিচের আমরা আমদানি দেখতে পারিনি। তবে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে কথা বলেছি, উনি যেটি জানিয়েছেন যে এই কাঁচামরিচটি আগামী মৌসুমের যে কাঁচামরিচটি সেটি আসতে কিন্তু এখনো প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে এবং নন্দীগ্রাম সহ অন্যান্য যে উপজেলাগুলোতে মাত্র আপনার কাঁচামরিচের গাছগুলো লাগানো হয়েছে, সেই ক্ষেত্রে তা 1 থেকে 1.5 মাস সময় লাগবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমি আমদানিকারক এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বগুড়ায় যে কাঁচামরিচগুলো আসছে সেগুলো কিন্তু কুষ্টিয়া, মেহেরপুর এবং নওগাঁ থেকে বেশি আসছে। অর্থাৎ বগুড়ার কিন্তু এখন বর্তমানে তেমন কাঁচামরিচের আবাদ নেই বললেই চলে। এই আবাদের ফল আসতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস লাগবে, তারাও এই ব্যবসায়ীরাও একই কথাই বলছেন। তো এই কাঁচামরিচের যে দাম গতকালকে কিন্তু এই কাঁচামরিচ 320 টাকায় বিক্রি হয়েছে, আজকে সেই কাঁচামরিচ বিক্রি হয়েছে 240 থেকে 260 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ইন্ডিয়ান যে এলসি করা মরিচ, সেই কাঁচামরিচের দাম আপনার আমদানির উপর নির্ভর করে কিন্তু ওঠানামা করছে এবং যেহেতু দেশের যে মরিচগুলো রয়েছে সেই মরিচের আমদানি তেমন নেই, সেই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ কিন্তু খুব কমই পাওয়া যাচ্ছে এবং দামও বেশি দামে কিনতে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, উনি যেটি জানিয়েছেন যে আসলে উনি হাফ কেজি কিনতে এসেছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে কাঁচামরিচের দাম বেশি হয়, কিন্তু আজকে তিনি 1 পোয়ার মতো 250 গ্রামের মতো কিনে নিয়ে গেছেন এবং তিনি বলছেন যে আসলে শুধু কাঁচামরিচ নয়, প্রত্যেকটি শাকসবজির দামই কিন্তু 100 টাকার উপরে কিনতে হচ্ছে তাদেরকে। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটি কিন্তু তাদের সামঞ্জস্য হচ্ছে না এবং জেলা প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে ভোক্তা অধিকারের যে সমন্বয় টিমগুলো রয়েছে তারা কিন্তু ঠিকমতো নজরদারি করলে এই দামটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল বগুড়ার কাঁচা বাজার পরিস্থিতি। অতিবৃষ্টি এবং বন্যার কারণে বাজারে সব ধরনের সবজির দাম সহ কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে একই গ্রামের 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। বেঁচে ফিরেছে রিমা নামের আরেক শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতহালের পর অপমৃত্যুর মামলা করা হবে বলে জানায় পুলিশ। জামালপুরের মেলান্দহে গোসল করতে নেমে এক গৃহবধূ, এক কিশোরী ও 2 শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার শ্যামপুরের দক্ষিণ বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ বালুচর গ্রামের গৃহবধূ রোকসানা, প্রতিবেশী 17 বছর বয়সী দিশা, শিশু খাদিজা ও সাদিয়া। এর মধ্যে এবার এসএসসি পাশ করেছেন দিশা। 3 দিন পর বিয়ে হওয়ার কথা ছিল তার।
স্থানীয়রা জানায় বাড়ির কাছে বন্যায় ডুবে যাওয়া একটি জমিতে গোসল করতে নামে একই গ্রামের 5 জন। প্রথমে সাদিয়া ও খাদিজা ডুবে গেলে তাদের রক্ষা করতে যায় রোকসানা ও দিশা। এ সময় 4 জনই ডুবে যায়। বাড়ি ফিরে রিমা সবাইকে জানালে 4 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। গোসল করবে গেছিল বন্যা পানির মধ্যে, একসাথে পানির মধ্যে নামিয়া 4 জন মারা গেছে। গোসল করতে নামতেই 4 জন লোক মারা গেছে, তাই না? 4 জন 5 জন নামছিল, 1 জন উঠে আইছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের কথা জানিয়েছে পুলিশ। সাদিয়ার বয়স হচ্ছে 11 বছর আর খাদিজার বয়স হচ্ছে 12 বছর। তারা নামাতে তখন রোকসানা আর দীপা, রোকসানা আর দিশা, এই 2 জন কি করছে, ওই 2 জন পানিতে যখন পড়ে গেছে, একটু গভীর পানিতে যখন পড়ছে, ওই 2 জন তাদেরকে বাঁচাতে গেছে। বাঁচাতে যাওয়ার পর ওই 2 জন সহ 4 জনই পানিতে পড়ে গেছে। স্বজনরা জানায় সোমবার সকালে 4 জনের জানাজা শেষে দাফন করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে বেশিরভাগ গ্রামীণ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেহাল সড়কের জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, সড়ক সংস্কারে অনুমোদন পেলেই শুরু হবে কাজ। লক্ষ্মীপুরের বটতলী দত্তপাড়া ও কচুয়া সড়ক, এই সড়কের 8 কিলোমিটার এলাকা খানাখন্দে বেহাল, অথচ 1 বছর আগে কোটি টাকা ব্যয় সংস্কার হয় সড়কটি। আশপাশে কয়েক হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। পাশাপাশি হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ এই সড়ক। কিন্তু সড়কের অবস্থা এতই নাজুক, চলাচলে অনুপযোগী। প্রায়ই গর্তে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে ঘটছে নানা দুর্ঘটনা। এমন খাদা যে বড় বড় টাগুলো আটকে যায় এবং তাদের ব্যারিক ভাঙি যায়, এক্সেল ভাঙি যায়, ভাঙি যায়, যাতায়াতের কষ্ট, যাত্রীর কষ্ট, সব দিকে দুর্ভোগ। একই অবস্থা জেলা সদর রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ, রায়পুর সহ বেশিরভাগ সড়কের। স্কুল, কলেজ, অফিসে পৌঁছাতে লাগছে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি। সবচেয়ে বেশি দুর্ভোগে রোগীরা। সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকরা পাঠদানের জন্য, পাঠদান দেওয়ার জন্য শিক্ষাঙ্গনে আসতে পারতেছে না। বিশেষ করে 6 কিলোমিটার রাস্তায় সবচেয়ে বেশি সমস্যা আর কি, হাঁটা যায় না, একদম ঝুঁকিপূর্ণ। সড়কের বেহাল অবস্থার জন্য অতিবৃষ্টি ও ভারী যানবাহন চলাচলকে দায়ী করছেন এই প্রকৌশলী। রেমালের প্রকল্প প্রস্তাবনা পাঠাইছি এবং এই অর্থ বছরে জিওবি মেনটেন্সের আমরা প্রস্তাবনা দিছি এবং অতি বরাদ্দ আসলে আমরা দ্রুতই 2-1 মাসের মধ্যে আমরা এটার প্রাক্কলন অনুমোদন হয়ে কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। গত 2 মাসে গ্রামীণ সড়কের দুর্ঘটনায় মারা গেছে অন্তত 15 জন, আহত হয়েছে অর্ধশতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা গাছের পরিত্যক্ত শেকড়, গুণি বা কাঠ দিয়ে শিল্পী সমীরণ দত্ত সাজিয়েছেন এক স্বপ্নের বাগান। চাঁদপুরের শাহরাস্তির ঘুঘুশাল গ্রামে গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন সব শিল্পকর্ম। সাধারণের চোখে যা অকেজো পরিত্যক্ত গাছের শেকড়, গুড়ি বা কাঠ, সেগুলোই সমীরণের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম। সব মিলিয়ে শিল্পী এর নাম দিয়েছেন মন বাগান। চাঁদপুরের শাহরাস্তির ঘুঘুশাল গ্রামের বাসিন্দা সমীরণ দত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে নিজ এলাকায় 57 শতক জমি ভাড়া নিয়ে শুরু করেন শিল্পকর্ম। তার শিল্পকর্মগুলোর সব কুড়িয়ে আনা কাঠ আর শেকড় দিয়ে তৈরি। হাতি, ঘোড়া, মাছ, পাখি সহ তৈরি করছেন বিভিন্ন আসবাবপত্র। প্রকৃতির টানে এ পেশায় নিজেকে জড়িয়েছেন বলে জানান সমীরণ। গ্যালারিতে প্রদর্শিত এবং অপ্রদর্শিত অবস্থায় এখনো প্রায় 400-র মতো ভাস্কর্য আছে। তার মধ্যে সবগুলোরই একটা ভাবগত নাম আছে। স্বাধীনতা আছে, 69-এর মিছিল আছে, গন্তব্য, স্কুল গেট। তার শিল্পকর্ম দেখতে অনেকে ভিড় করেন মন বাগানে, কিনেন পছন্দের আসবাবপত্র। মন বাগানের মতো এমন শিল্পকর্মকে বাঁচাতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানান এলাকাবাসী। এটাকে অত্যন্ত মূল্যবান একটা শিল্প সত্তা দিয়ে এটাকে মূল্যবান একটা বস্তুতে পরিণত করছে। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। পৃষ্ঠপোষকতা দিয়ে কোনোভাবে ধরে রাখা যায়, তাহলে আসলে আমাদের যে একটা পুরানো একটা ঐতিহ্য, আমরা আসলে সেটাকে ধরে রাখতে পারবো। তার এই শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতার আশ্বাস কর্মকর্তাদের। বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেন বৃহৎ আকারে বা বৃহৎ পরিসরে তার পরিকল্পনা মাফিক যেন এই বিষয়টাকে আরো সুন্দরভাবে তুলে ধরা যায় দেশবাসীর সামনে। মন বাগানে প্রবেশের মূল্য 10 টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণরা ঘুরতে পারেন বিনামূল্যে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।